প্রথমেই শস্য শ্যামলা কৃষি বিজ্ঞান কেন্দ্রে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের এখানে ইউনিট ভিজিটের জন্য। আর ডক্টর সর্বস্বরূপ ঘোষ স্যার আসছেন, উনি এসে আপনাদের বাকি যে অন্যান্য বিষয়ের ক্লাসগুলো, আপনাদের এটা কি গোট ফার্মিং এর ক্লাস তো ওই বিষয়ে উনি বাকি জিনিসগুলো আলোচনা করবেন। তো আমি প্রাথমিক ওইখান থেকে তুলো না, আচ্ছা ছেড়ে দাও দিদা, তুমি ছেড়ে দাও, আমি যে দুটো বিষয়ের ওপর একটুখানি আলোকপাত করব বা আলোচনা করব, যেটা আপনাদের ছাগল পালনের সাথে কিছুটা হলেও মানে যুক্ত আর কি। সেটা হলো, একটা হলো যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ এই যে আমরা ছাগল পালন করছি বা যে কোনো গবাদি পশু পালন করি, তার যে মল যেটা বেরিয়ে আসে, এই মলটাকে আমরা যদি সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে ব্যবহার করতে পারি তাহলে আমাদের দুটো লাভ। একটা হচ্ছে যে আমরা সেই জিনিসটাকে নিয়ে ব্যবসা করতে পারবো, অর্থাৎ সেটাকে নিয়ে আমরা কোনো এন্টারপ্রাইজ তৈরি করতে পারবো যেখান থেকে আমাদের একটা সরাসরি আর্থিক লাভ তৈরি হবে। আর দ্বিতীয়ত, আমাদের নিজেদের যদি কোনো কৃষি থাকে বা আমার যদি গ্রামীণ কোনো কৃষির সাথে আমি যুক্ত থাকি, তাহলে সেই ক্ষেত্রে সেই সারটা আমরা সরাসরি ব্যবহার করে আমাদের উৎপাদন যেটা করছি আমরা চাষের, সেই উৎপাদনটাকে বাড়াতে পারবো। তার সাথে সাথে আমাদের যে কৃষি খরচ সেটাকে আমরা কমাতে পারবো। এই যে আমি কৃষি খরচ বললাম, এই ক্ষেত্রে একটা কথা বলি, আপনারা যেহেতু আগামী দিনে হয়তো ছাগল পালন করবেন বা মুরগি পালন করবেন, যে কোনো কিছু পালন করবেন, সেটা কিন্তু পালন করবেন না, সেটা চাষ করবেন। পালন এবং চাষের মধ্যে একটা সূক্ষ্ম তফাৎ আছে। পালন করার মধ্যে কোনো এক্সপেকটেশন নেই বা কোনো রকম প্রত্যাশা নেই। মানে আপনি যদি একটা ছাগল, আমি যদি ছাগলই ধরি, একটা ছাগল যদি আপনি নিয়ে আসেন, আপনি যদি সেটা পালন করেন, আপনার সেখানে কোনো প্রত্যাশা থাকবে না যে 1 বছরের মধ্যে তার ওজন 6 কিলো হবে, বা 6 কিলো যদি না হয় তাহলে সেইখানে আপনার কোনো দুঃখ থাকবে না বা আপনি সেইটার জন্য দৌড়াদৌড়ি করবেন না। কিন্তু যদি আপনি চাষ করেন তাহলে কিন্তু আপনি 5 মাসের মাথাতেই খোঁজ নেবেন যে ওটার 6 কিলো ওজন হলো কিনা। যদি না হয় তাহলে কেন হলো না, অর্থাৎ সেই খোঁজ খবরগুলো আপনি করতে শুরু করবেন। এই সূক্ষ্ম তফাৎ আমাদের পালন আর চাষের মধ্যে আছে। এই চাষ যখন আমি করতে যাব তখন আমার একটা দিকে নজর দিতে হবে আমার আয় বৃদ্ধির জন্য, সেটা হলো উৎপাদন, তাই তো, যে আমার কতটা উৎপাদন আমার হচ্ছে। এই উৎপাদনের জন্য আমরা কি করি, আমরা বেশি বেশি করে খাওয়াই বা ভালো যা কিছু করি, এই পরিচর্যাগুলো করি, এইটার দিকে আমরা বেশি নজর দিই। কিন্তু আমরা যে দিকটায় নজর দিই না সেটা হলো যে কৃষি খরচটার দিকে। অর্থাৎ উৎপাদনের লক্ষ্যে আমরা এতটাই মশগুল থাকি যে আমরা কৃষি খরচের দিকে কোনো নজর দিই না, অর্থাৎ কৃষি খরচটাকে কমাবার দিকে নজর দিই না। দেখুন, কৃষি খরচ যদি কমে যায় তাহলে সেই কমা যতটুকুনি কমলো সেটা কোথায় গিয়ে দাঁড়াবে বা কোথায় প্রতিফলিত হবে, সেটা আপনার লাভের ঘরে গিয়ে প্রতিফলিত হবে। তো সেই জন্য যখনই আপনি চাষ করবেন ব্যবসায়িকভাবে, তখন দুটো জিনিসের ওপর অবশ্যই নজর দেবেন, একটা উৎপাদন আর একটা হলো কৃষি খরচ। তো এই কৃষি খরচ আমি কিভাবে কমাবো, সেটা এই ছাগল পালন বা মুরগি পালন, এটার ক্ষেত্রে যে ওই প্রাণীটার যে খাদ্য, সেই খাদ্যটার জন্য আমাদের একটা প্রাকৃতিক খাবারের দিকে আমরা নজর দেবো, যেটার ক্ষেত্রে আমাদের লাভ কি হবে। একটা হচ্ছে সেই প্রাকৃতিক খাবারটা খুব সহজে কম খরচে তৈরি করা যায়, সারা বছর সেটা পাওয়া যায়, এবং তার যে পুষ্টিমূল্য বা তার যে পুষ্টিগুণ সেটা এতটাই বেশি যে সেটা আপনাকে কিন্তু আপনার কৃষি খরচ কমাতে সাহায্য করবে এবং উৎপাদন বাড়াতে সাহায্য করবে। তো সেই ক্ষেত্রে আমি অ্যাজোলা চাষ নিয়ে একটু আলোচনা করব। প্রথম ধাপে আমরা যেটা করব সেটা হলো যে এই যে ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা আমরা যেটাকে বলি ক্যাটল ওয়েস্ট ম্যানেজমেন্ট, বা আপনাদের ক্ষেত্রে গোটারি ওয়েস্ট ম্যানেজমেন্ট। আমরা যখন একটা 10টা ছাগল রয়েছে কি 20টা ছাগল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব বেশি মল আসবে না। কিন্তু যখন আমার একটা বড় ফার্ম, যেখানে ধরুন 50টা ছাগল রয়েছে কি 100টা ছাগল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এই মলটা একদিন কিন্তু আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। কারণ এই মলটাকে আপনাকে ফেলতে হবে, কারণ এটা একটা মল যেহেতু, ফলে এর থেকে বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে, আপনার চাষের ক্ষেত্রে মানে সমস্যা করতে পারে। তাহলে এটাকে যদি আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতে এর ব্যবহার না করি, একটা করতে পারি, আমি এটাকে তুলে নিয়ে বিক্রি করে দিলাম, যেটা পোলট্রি চাষিরা করে থাকে। 20 টাকা, 30 টাকা, 50 টাকা, মানে ধরুন 60 কেজি বস্তা যেগুলো হয়, ধানের বস্তা বা এরকম বস্তা, 60 কেজি এরকম বস্তা, এক বস্তা 30-40 টাকায় বিক্রি করে দেয়। কারণ তারা জানে যে এই মলটাকে আমরা সেভাবে কাজে লাগাতে পারবো না, তো আমি ওটাকে আমার ফার্ম থেকে ডিসপোজ করে দিই। কিন্তু ছাগলের ক্ষেত্রে এই মল ডিসপোজ করাটা সমস্যা আছে, কারণ পোলট্রির ক্ষেত্রে কালেকশনের সুবিধা, কিন্তু ছাগলের ক্ষেত্রে কালেকশনের অসুবিধা। আর দ্বিতীয়ত হলো পোলট্রির মলের ক্ষেত্রে সেটাকে আমি যদি ম্যানেজ করতে যাই, মানে কম্পোস্টিং করতে যাই, সেটার পদ্ধতি অনেক কঠিন বা সেটা সময় সাপেক্ষ।
কিন্তু ছাগলের মলের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে যে কম্পোস্টিং এর জন্য আমরা যখন কোনোটা জৈব সার কথা বলি, জৈব সারের যে মূল খাদ্য উপাদান সেটা হলো নাইট্রোজেন। তো গোবরের মধ্যে যে পরিমাণ নাইট্রোজেন থাকে তার প্রায় 2.5 থেকে 3 গুণ বেশি নাইট্রোজেন থাকে ছাগলের মলের ক্ষেত্রে। এটাই হচ্ছে আমাদের অ্যাডভান্টেজ। যে গোবর আমি যদি খুব সহজ হিসেবে বলি, আমার যদি 1 ঝুড়ি গোবর থাকে তাতে আমি যতটা নাইট্রোজেন পাবো, আমার ছাগলের মলে আমার মোটামুটি ওই 2-3 মগ ছাগলের মলের মধ্যে ততটা পরিমাণ নাইট্রোজেন আছে। এটা আমার ক্ষেত্রে অ্যাডভান্টেজ, যে আমার পরিমাণে কম লাগছে। কিন্তু আবার এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আছে কি, যে গোবর যেহেতু একেবারে নরম, জলীয়, তলতলে, ফলে এটা সহজে প্রকৃতির মধ্যে পচে যায়। কিন্তু ছাগলের মল আপনারা নিশ্চয়ই জানেন যে শক্ত, দানাদার, দানার মতো হয়, এটা সহজে পচে না। এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। কিন্তু আমরা যদি অ্যাডভান্টেজের দিকে লক্ষ্য দিই, তাহলে আমরা এইটাকে নিয়ে খুব সহজেই কিন্তু জৈব সার তৈরি করতে পারবো, যে জৈব সারটা আমার বাজারে ভালো দামে বিক্রি হতে পারে, বা আমি যেটা বললাম আমাদের নিজেদের চাষের ক্ষেত্রেও ব্যবহার হতে পারে। কারণ আপনি যখন, আমি ধরে নিচ্ছি যে আপনারা যখন ছাগল চাষ করবেন, হয়তো ভবিষ্যতে জৈব চাষের দিকে নজর দেবেন। যেমন আমার এখানে কি কেউ ওই বাসন্তী বা এই দিক থেকে কেউ আছেন তো? সুন্দরিনীর নাম তো নিশ্চয়ই, গোসাবা আছে, সুন্দরিনীর নাম শুনেছেন নিশ্চয়ই। সুন্দরিনী দুগ্ধ মানে ইউনিয়ন যেটা বাসন্তীতে শুনেছেন তো? তো সুন্দরিনীর দুধ সেটা হচ্ছে জৈব। কেন? তারা যে মানে যে গরুদের পালন করে, সেই গরুকে শুধুমাত্র ফডার বা সবুজ ঘাস এইসব খাওয়ায়। এবার তাদের যখন সার্টিফিকেশন হয়, সেক্ষেত্রে একটা বড় জিনিস হচ্ছে, সেটা হলো যে ঘাসটা চাষ হলো সেই ঘাসটাও জৈব উপায়ে চাষ হলো কিনা। সে যদি ইউরিয়া দিয়ে চাষ করে দেয়, তার দুধটা কিন্তু আর জৈব হিসাবে ট্রিট হবে না, ফলে সে সেই দামটা পাবে না। তো ভবিষ্যতে আপনারাও যদি কখনো জৈব চাষের দিকে, বা ছাগল পালন হতেই পারে জৈব পদ্ধতিতে চাষ হলো, তখন কিন্তু আপনার যে ফডার যেটা বা সবুজ ঘাস, সেটারও চাষ পদ্ধতির মধ্যে জৈব সারের প্রয়োজন। তাহলে সেই জৈব সার হিসেবে আপনি তখন ছাগলের মলটাকে ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের সুবিধা এটাই যে আমরা যে কটা ছাগল রয়েছে তার যে মলটা রয়েছে, সেই মলটা আমাদের পরিমাণে যতটা, সেটা আমাদের সার তৈরির জন্য যথেষ্ট। কারণ অনেকেরই ধারণা হতে পারে যে জৈব সার তৈরি মানে আমার 1 ট্যাঙ্কি গোবর লাগবে, তা না হলে তো সার তৈরি হবে না। কিন্তু না, আমার সার তৈরির মূল উদ্দেশ্যটা হচ্ছে যে গুণগত মানের সার বানাবো। আমি 10 ঝুড়ি দেবো না 2 ঝুড়ি দেবো। আমার যদি 2 ঝুড়িতে গুণগত মান বেশি হয়, তাহলে কম দিলে কাজ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে ছাগলের মল আমাদের কিন্তু একটা বিশেষ সুবিধা দেয়। তা আমাদের কাজ কি, যে আমরা যখন ছাগল পালন করছি, তার মলটাকে নিয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আমরা সেটাকে সারে রূপান্তরিত করব। এইবার আসি যে জৈব সার জিনিসটা কি। আমাদের মোটামুটি গ্রামে আপনাদের সবারই বাড়ি, আপনারা মোটামুটি সবাই চাষিরা যেটা করে, বাড়িতে একটা বড় গোবর গাদা থাকে, তার মধ্যে গোবর ফেলে দেয়, এবং 3 মাস 4 মাস ওর মধ্যে গোবর পড়ে, এবং 6 মাস বাদে ওখান থেকে পুরো জিনিসটা তুলে নিয়ে গিয়ে জমিতে দেয়, দিয়ে সে সেটাকে গোবর সার হিসেবে চাষ করে। কিন্তু আজকের পর থেকে আপনারা এটা জেনে রাখবেন যে এই গর্ত থেকে যে মেটেরিয়ালটা জৈব সার হিসেবে তোলা হলো, সেটা কিন্তু আদতে জৈব সার নয়। এবার প্রশ্ন জাগবে, কেন নয়? আমরা তো গোবর 6 মাস ধরে ওখানে ফেলে রাখছি, গোবর ফেলে রাখলে গোবর পচে যায়, তাহলে কেন বলছেন জৈব সার নয়? এবং এই পদার্থটাকে জৈব সার হিসাবে তুলে যখন আমি আমার জমিতে দিই, আমার জমির আমি ক্ষতি করি। কেন? জৈব সার এমন একটা জিনিস, যে যদি সঠিকভাবে তৈরি হয়ে জৈব সার হয়, তাহলেই সে মাটির বা ফসলের উপকার করবে। কিন্তু সে যদি জৈব সার না হয়, তাহলে সে মাটির বা ফসলের কোনো উপকার করবে না। আপনাদের সবারই তো মোটামুটি চাষবাস আছে। কেউ কখনো বাড়ির একেবারে গোয়াল থেকে গোবর তুলে নিয়ে গিয়ে গাছের গোড়ায় জমিতে দিয়ে এসছেন কোনোদিন? কেন দেননি? গোবর তো সার, তাহলে কেন দেননি? ঘ্রাণ আছে। আর দেননি তার কারণ, আপনারা শুধু জানেন যে গোবরটা দিলে কোনো উপকার নেই, কিন্তু সেই গোবরটাকে পচিয়ে যদি আমি সার বানাই, যেটাকে আমরা গোবর সার বলি, সেটা আমরা জমিতে দিই, তাতে লাভ হয়। তাহলে এই যে দুটোর মধ্যে পার্থক্যটা তাহলে কি? পার্থক্য এটাই যে কোনো প্রাণীজ মল, তার মধ্যে প্রচুর পরিমাণে খাদ্য উপাদান অবশ্যই থাকে, কিন্তু সেটা গাছের গ্রহণযোগ্য রূপে থাকে না। এটাকে নিয়ে আমি যদি সঠিকভাবে পচাতে পারি, যেটাকে আমাদের বিজ্ঞানের ভাষায় আমরা বলি ডিকম্পোজিশন বা বিয়োজন, তবেই তার মধ্যে থাকা খাবারগুলো রূপান্তরিত হয় গাছের গ্রহণযোগ্য রূপে। এই কাজটাই হয় গোবর থেকে গোবর সারের মধ্যে। এই জিনিসটা খুব পরিষ্কার তো আপনাদের কাছে? এইবার আমি আসি যে কেন আমি বললাম যে গোবর গাদায় গোবর ফেললে পরে সেটা সার হয় না। গোবর গাদার মধ্যে হাত ঢুকিয়েছেন কখনো?
গরম লাগে, বেশ গরম লাগে। তাহলে এবার আপনারা কল্পনা করুন, গোবর গাদার মধ্যে সোমবার দিন গোবর ফেললাম, মঙ্গলবার দিন গোবর ফেললাম, বুধবার দিন গোবর ফেললাম, বৃহস্পতিবার গোবর ফেললাম, তাহলে আমি স্তরে স্তরে গোবর ফেলে যাচ্ছি। এবার গোবরটা গোবর থেকে গোবর সারে রূপান্তরিত হবে, আমি কি বললাম, পচনের মাধ্যমে। এই পচনের কাজ করে কারা? গোবরের মধ্যে লক্ষ কোটি জীবাণু রয়েছে, বা আমরা যেগুলোকে বলি ব্যাকটেরিয়া। এই ধরনের জীবাণুর কাজ হচ্ছে যে কোনো ধরনের জৈব পদার্থকে বিয়োজিত করে খাদ্যগুলোকে বের করে দেওয়া। এই জীবাণুটাকে আমি যদি কোনো ম্যাজিক করে গোবর থেকে ভ্যানিশ করে দিতে পারি, তাহলে গোবরটা আজ কেন, আজ থেকে 1 লক্ষ বছর বাদেও গোবর হিসাবেই পড়ে থাকবে। যে কারণে ঘুঁটেটাকে নিয়ে আপনি যদি রেখে দেন আপনার বাড়িতে, আজ থেকে 10 বছর বাদে ঘুঁটের সেই চাকতিটা ঘুঁটের মতোই থাকবে। কেন? কারণ ঘুঁটের মধ্যে কোনো জীবাণু বেঁচে নেই শুকিয়ে যাবার ফলে। তাহলে এবার কি ঘটছে, সোমবার আমি যখন গোবর ফেলেছি, আগামী সোমবারের যখন 7টি স্তর ঘটলো, এই 7টি স্তরের প্রথম সোমবার দিন গোবর ফেলার সাথে সাথে তার মধ্যে জীবাণুরা, তাদের দায়িত্ব দেওয়া রয়েছে প্রকৃতি থেকে যে মুহূর্তে গোবর পড়লো তুমি পচনের কাজ শুরু করে দাও। তাহলে পচনের কাজ শুরু হয়ে গেল, ও সোমবার মঙ্গলবার বুধবার ধরে এরকম পচানোর কাজটা করছে প্রথম স্তরে। এর করলো কারণ গোবর গাদায় আমরা জানি যখনই গোবর গাদা জমতে থাকে গোবরের ভেতর তাপ উৎপন্ন হয়। এই জীবাণুগুলো 40 ডিগ্রি তাপমাত্রার বেশি সহ্য করতে পারে না, সরাসরি মরে যায়। যে মুহূর্তে পরের 7 দিনের মাথায় পৌঁছালো, প্রথম ধাপের সোমবার বা মঙ্গলবারের গোবরের তাপমাত্রা 70 ডিগ্রি টেম্পারেচারে পৌঁছে গেল, যেটাকে আমরা বলি থার্মোফিলিক রেঞ্জ। আর 40 ডিগ্রি নিচেরটা হলো মেসোফিলিক রেঞ্জ। তাহলে 7 দিনের মাথায় প্রথম 3টে কি 4টে ধাপের তাপমাত্রা থার্মোফিলিক রেঞ্জে পৌঁছে গেল। তাহলে কি ঘটলো, যে জীবাণুগুলো কাজ শুরু করেছিল পচনের, তারা আবার মরে গেল। তাহলে ওই প্রথম 3টে ধাপের স্তরের পচন শুরু হয়েও আবার বন্ধ হয়ে গেল। এটা প্রথম কারণ। দ্বিতীয় কারণ, দেখবেন গোবর গাদায় যদি একটু বেশি জল পড়ে, গোবর গাদার ওপরে কিছু দেখা যায়, বুদবুদ করে ফোটে। কেন ফোটে? ওটা তো আর গরম ফুটন্ত কিছু নয়। কি হয়, গোবর যখন পচে তখন তার ভেতর থেকে বিভিন্ন ধরনের গ্যাস বের হয়, যার মধ্যে একটা গ্যাসের নাম আপনারা নিশ্চয়ই জানেন, যেটাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি, গোবর গ্যাসে মিথেন গ্যাস। এর সাথে সাথে কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া, বিভিন্ন গ্যাস তৈরি হয়। এই যে কটা গ্যাসের নাম বললাম কোনোটাই জীবাণুগুলোর জন্য উপযোগী নয়। তাহলে আবার কল্পনা করুন, 7 দিন মানে পরের সোমবার যখন পৌঁছালেন, প্রথম 3টে স্তর কি 4টে স্তরের মধ্যে পচন হয়েছে, তাপমাত্রা হয়েছে, গ্যাস তৈরি হয়েছে, কিন্তু সেই গ্যাস ঠেলে আরো 7খানা লেয়ার ফেলে বেরোতে পারলো না। তাহলে কি হলো, পুরো সিস্টেমটা, ওইখানে যে সিস্টেমটা হয়ে রইলো সেটা গ্যাসে ভরে গেল। আবার যে কটা জীবাণু বেঁচে ছিল তারা আবার মরে গেল। তাহলে এইভাবে আমি যদি স্তরে 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 6 মাস ধরে গোবর দিতে থাকি, তাহলে কি হবে, গোবর পচা শুরু হবে বন্ধ হবে, শুরু হবে বন্ধ হবে, শুরু হবে বন্ধ হবে। তাহলে 6 মাস বাদে আমি যখন ওইটাকে তুলবো, তার মধ্যে 10% হচ্ছে গোবর পচা সার, আর বাকি 90% বলতে পারেন আধ পচা না পচা শুকনো গোবর। তাহলে এই পুরো জিনিসটা কি গোবর সার হলো? হলো না। তাহলে এইটাকে আমরা যখন তুলে নিয়ে জৈব সার হিসাবে জমিতে দিই, কি ঘটে, জৈব সারের কাজ হচ্ছে খাবার জৈব সার থেকে মাটিতে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ ফ্লোটা থাকে জৈব সার থেকে মাটির দিকে। কিন্তু যখনই কোনো এই কি বলবো এরকম ধরনের জৈব সার নয় মেটেরিয়াল যখন মাটিতে যায়, তখন মাটিতে মাইনিং ঘটে। আমাদের এটা মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় নিউট্রিয়েন্ট মাইনিং। মাইনিং মানে কি, খুঁড়ে বের করে আনা। তখন সার কি করে বা মাটি কি করে, ফ্লোটা উল্টো দিকে করে, অর্থাৎ আপনার মাটি থেকে খাবার সারের দিকে যাবে। এটা আমি খুব সহজভাবে বললাম, এটা ব্যাপারটা তো সহজ নয়। এখানে দুটো প্রসেস থাকে, ইমোবিলাইজেশন এবং মোবিলাইজেশন। মোবিলাইজেশন মানে হচ্ছে জৈব থেকে অজৈবর দিকে, আর ইমোবিলাইজেশন মানে অজৈব রূপ থেকে জৈব রূপের দিকে। আর গাছ গ্রহণ করতে পারে একমাত্র অজৈব রূপটাকে। তো যখনই আমি একটা না পচা আধ পচা এরকম একটা তৈরি না হওয়া জৈব সার বলে একটা কিছু মেটেরিয়াল মাটিতে দিয়ে দিই, তখনই কি ঘটবে, ওই রকম একটা উল্টো প্রসেস ঘটতে শুরু করবে। ফলে আপনি হয়তো প্রাথমিকভাবে জমিতে একটা কিছু দেখতে পেলেও যে গাছ ভালো হচ্ছে বা মাটি ভালো হচ্ছে, সুদূর দিনের জন্য সেটা ভালো নয়। তাহলে সেই জন্য এই যে গোবর গাদায় গোবর ফেলে রাখা গোবর সার তৈরি সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। তাহলে আমি এটাকে কিভাবে করব? খুব সহজ পদ্ধতি আছে এখানে একটা, একটু মাথা কাটিয়ে বলতে পারবেন যে কি করলে আমার এটা গোবর সার হয়ে যাবে?
তাহলে তো মানে আপনাকে বিঘের পর বিঘে জমিতে পাশাপাশি স্যার জল মেশালে জল মেশালে কি হবে তাহলে? আমি দুটো হিন্টস আপনাদের দিয়ে দিয়েছি। একটা, তাপমাত্রা তৈরি হতে দেওয়া যাবে না, কারণ জীবাণুগুলোকে বাঁচিয়ে রাখতে হবে। আজকে যদি আমাদের দুপুরে ধরুন ওখানে খাবারের ব্যবস্থা আছে, তুমি রাঁধুনিটাকে আমি যদি আজকে ওখানে পিটিয়ে তাড়িয়ে দিই, তাহলে দুপুরের খাবারের রান্না কে করবে? তাহলে আমাকে তাকে তো রাখতে হবে। তাহলে ওই জীবাণুগুলোকে রাখতে হবে। জীবাণুগুলো সেকেন্ডে সেকেন্ডে 10টা থেকে 10,000 তৈরি হয়, মানে ওদের বংশবৃদ্ধি দ্রুত। তাহলে ওদের বংশবৃদ্ধি বাড়াতে হবে। তাহলে আমাকে কি করতে হবে? হ্যাঁ, না, জলেরও প্রয়োজন না। আমার কাজ হচ্ছে ওটাকে নিয়মিতভাবে ঘেঁটে দেওয়া, যাতে ওই তাপমাত্রা যেটুকুনি নষ্ট হবে সেটা কোনটা? জলের মধ্যে যে জীবাণুগুলো রয়েছে, যেটা আমার মাটির ক্ষেত্রে কাজে লাগলো, সেটা আমি 2 মাস 3 মাসের মধ্যে দিলাম, ভালো কাজ করলো। 6 মাসের মধ্যে দিলাম, অল্প কাজ করলো। কিন্তু 1 বছর বাদে দিলাম, হয়তো জীবাণুটা আমি ধরেই নিলাম নেই, কিন্তু এর মধ্যে যে ফসফরাস, নাইট্রোজেন, জিঙ্ক, কপার, আয়রন, ম্যাঙ্গানিজ এগুলো রয়েছে, এটা তো আর বোতল থেকে পালিয়ে যেতে পারবে না। এবং এর সাথে সাথে আমি যে প্রথমে নামগুলো বলেছিলাম, আমি ক্লাস করালে দেখাতে পারতাম সেখানে ছবি, মানে ইয়েতে স্ক্রিনে, যে কি কি নামের এর মধ্যে অ্যামাইনো অ্যাসিড থাকে, কি কি নামের এর মধ্যে ভিটামিন থাকে, কি কি নামের এর মধ্যে এনজাইম থাকে। আপনারা ফুল চাষ করলে অনেকে নাম শুনে থাকবেন, অক্সিন, জিব্বারেলিক অ্যাসিড, নাম শুনেছেন তো? একটা জিব্বারেলিক অ্যাসিডের দোকানে দাম কত? বেশ দাম। হ্যাঁ হ্যাঁ, এইটার মধ্যে জিব্বারেলিক অ্যাসিড রয়েছে। এবার এটা নিয়ে আপনি যদি 10 বার স্প্রে করেন, আপনার খরচ কত? এটায় আমি কি বলেছি, 5 টাকা কেজিতে খরচ। জলটা তো আপনার ফ্রিতে আসছে। তাহলে এই যখন আপনি স্প্রে করছেন, জিব্বারেলিক অ্যাসিডটা তো গাছে গেল, আপনার ওষুধের খরচাটা তো কমলো। এতগুলো কাজ করে এটা। তাহলে সেই জন্য আপনি সেকেন্ড প্রোডাক্ট হিসাবে ভার্মি ওয়াশটা পেলেন। আর থার্ড প্রোডাক্ট কেঁচো। এই কেঁচোগুলোর বংশবৃদ্ধির হার হচ্ছে যে মোটামুটি 100 গ্রাম কেঁচো নিলে ওই 3 মাসের মধ্যে ওটা প্রায় 800 থেকে 900 কেঁচো তৈরি হবে। এই কেঁচোটার দাম কত জানেন? কেউ আন্দাজ আছে? না, 2000 টাকা কেজি। আমাদের এখানের দাম 2000 টাকা কেজি। আর আমাদের এই ধরুন ভাঙর গ্রাম ফার্ম যেগুলো রয়েছে, সেই গ্রামে এগুলোটার দাম 1600 থেকে 1800 টাকা কেজি।